নমস্কার বন্ধুরা। প্রথমেই ইংরেজি নববর্ষের অনেক শুভেচ্ছা আপনাদের জানাই। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন অবভিয়াসলি আমরা নতুন 2026-এ আমাদের যাত্রা শুরু হয়ে যাবে। আমাদের এই নতুন বছরের প্রথম যে পডকাস্ট বা যে আলাপ আলোচনাটা আমরা করতে চলেছি, সেটা কিছুটা হলেও আমাদের দৈনন্দিন জীবনের সাথে অনেকটাই জড়িত। আহ, এটা একটা ইলেকট্রিসিটি বা বিদ্যুতের উপর যে টেকনো কমার্শিয়াল ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে ইলেকট্রিসিটি অ্যাক্ট আমাদের জীবনে কিভাবে এফেক্ট করে বা কিরকম প্রভাব বিস্তার করে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তার সাথে সাথে আমরা যেটা বোঝার আরেকটু চেষ্টা করব সেটা হচ্ছে যে এখনকার সময় যে রিনিউয়েবল এনার্জি ব্যাপারটা আসছে, যেটাকে আমরা গ্রিন এনার্জি অনেক সময় বলে থাকি, সেইটার সাথে ইলেকট্রিসিটি অ্যাক্টের সামঞ্জস্যতা কিরকম হয়েছে এবং সেইখানে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে। আর দিনের পর দিন এই যে রেগুলেশন ব্যাপারটা, অ্যাক্ট ব্যাপারটা যেটা আছে সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং অ্যাডাপ্টেবিলিটির দিক থেকে কি কি ধরনের আরো আরো নতুন ধরনের নিয়ম কানুন আসতে চলেছে বা এসেছে, সেইগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমাদের মধ্যে আজকে আমরা সত্যি খুব সৌভাগ্য আমাদের যে আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি সম্রাট ভৌমিককে। সম্রাট আহ, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করেছেন। এখন তিনি দামোদর ভ্যালি কর্পোরেশন, আমরা সবাই জানি দামোদর ভ্যালি কর্পোরেশনে তিনি এখন কাজ করছেন। তিনি সেখানে অ্যাজ ডেপুটি জেনারেল ম্যানেজার কমার্শিয়াল ডিপার্টমেন্টে আছেন এবং এই যে টেকনো কমার্শিয়াল বা লিগাল ব্যাপার্স যেগুলো থাকে রিলেটেড টু ইলেকট্রিসিটি জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন এক্সেট্রা, সেটা সবই সম্রাটের গত 22 বছরের একটা অভিজ্ঞতার থেকে আমরা জানতে চাইবো। এবং সম্রাট, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের এই শোতে তোমাকে স্বাগতম। তো প্রথমেই শুরু করি যে বছরের শুরুতেই তোমাকে জানিয়ে রাখি শুভ নববর্ষ, ইংরেজি নববর্ষ। আর আপনাকে এবং সবাইকে শুভ নববর্ষ। তো প্রথমেই একদম আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করার জন্য আজকে বসেছি, তো সেটাতে তোমাকে একটু বলবো আলোকপাত করার জন্য যে ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003, যদিও এটা 2003 নামে প্রচলিত, তারপরেও নিশ্চয়ই অনেক চেঞ্জ এসছে, অনেক অ্যাডাপ্টেশন হয়েছে। এইটার সাথে আমাদের দৈনন্দিন জীবনের যে একটা সম্পর্ক রয়ে গেছে এবং অনেকেই সেটা হয়তো উপলব্ধি করতে পারে না, এবং এর যে নিটিগ্রিটি মানে এর ভেতরে আর কি কি আছে সেটার উপর যদি একটু আলোকপাত করো শুরুতে, তারপর আমরা অন্য অন্য টপিকগুলোতে আমরা আস্তে আস্তে যাব। তো ওভার টু ইউ। ঠিক, অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003-এর আগে আমাদের যে অ্যাক্টগুলো ছিল সেগুলো অনেক এজ ওল্ড অ্যাক্ট। একটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যাক্ট 1910, মানে 1910 সালে এটা তৈরি হয়েছিল। তারপর তৈরি হয়েছিল ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যাক্ট 1948।
আর তারপরে এসেছিল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, যেখানে রেগুলেটরি কমিশন প্রথম সেট আপ হয় ইন্ডিয়াতে, সেটা হচ্ছে 1998-এ। কিন্তু এই এক ডিফারেন্ট অ্যাক্টগুলোর জন্য আহ, ঠিক এতটাই আউটডেটেড ছিল যে নতুন করে যে ইন্ডিয়া গ্রোথ, যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে বা যেগুলো, সেগুলোর জন্য সেগুলো সাফিসিয়েন্ট ছিল না। সেই জন্য তখন নতুন করে ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 সেট আপ করা হলো, যেটাতে কমপ্লিট একটা সমস্ত রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নিয়ে এটা তৈরি হয়েছে। এবং এই অ্যাক্টটা হচ্ছে তৈরি করার মেইন কারণ ছিল যে ইউনিফাইড ফ্রেমওয়ার্ক হবে, যেটা জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন তিনটেকেই কভার করবে। এবং এর সাথে সাথে ইলেকট্রিসিটি ট্রেডিং, এইটার ব্যাপারে হয়তো আমরা এতটাও অত পরিচিত নই, কারণ আমাদের দৈনন্দিন জীবনে এটা খুব একটা দরকার পড়ে না। কিন্তু ইউরোপিয়ান মার্কেটে কিন্তু টোটাল ইলেকট্রিসিটিটা এজ এ কমোডিটি হিসেবে দেখা হয়, যেটা এক্সচেঞ্জের থ্রু দিয়ে পারচেস করে সবাই ইউজ করে। এবং এই কারণেই ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 তৈরি করা হয়েছিল, এবং এটা বিভিন্ন মডিফিকেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং লেটেস্ট 2025-এও এর কিছু মডিফিকেশন হয়েছে। এবং এইভাবে নতুন অ্যাক্টের জন্য আমাদের ইলেকট্রিসিটি গ্রোথটাও অনেক কিন্তু বেড়েছে। আমি জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স শেয়ার করতে পারি, আহ, যে যখন ইলেকট্রিসিটি মানে প্রি ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 অ্যান্ড পোস্ট ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 এর মধ্যে আমাদের কি ডিফারেন্স হয়েছে। আমাদের যখন ইলেকট্রিসিটি অ্যাক্ট আসে 2003-তে, সে সময় আমাদের ইনস্টলড ক্যাপাসিটি ছিল অ্যারাউন্ড 105 গিগাওয়াট। আর অ্যাজ অন ডেট আমাদের কিন্তু হয়ে গেছে 500 গিগাওয়াট, মানে প্রায় 5 টাইমস আমরা অ্যাচিভ করে গিয়েছি ইনস্টলড ক্যাপাসিটি। আর যেখানে 2002-তে এনার্জি ডেফিসিট, মানে ডিমান্ড আর তো সাপ্লাইয়ের এটা মধ্যে। এটা যেটা ইনস্টল ক্যাপাসিটি বলছো, এটা কি পুরোটাই তোমার মানে রিনিউয়াল নন রিনিউয়াল দুটো নিয়েই তো ইনস্টল সব মিলে ক্যাপাসিটি? সব মিলে সব মিলে টোটাল ক্যাপাসিটি। এর মধ্যে যেমন থার্মাল রয়েছে, হাইডেল রয়েছে, নিউক্লিয়ার রয়েছে, তেমনি রিনিউয়েবল রয়েছে। রিনিউয়েবলের মধ্যে সোলার রয়েছে, উইন্ড রয়েছে, ব্যাটারি স্টোরেজ রয়েছে। এগুলো সব হুম মিলেই আমাদের টোটাল প্রায় 500 গিগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি হয়ে হুম গেছে। হুম হুম। 2002-তে যেমন আমাদের এনার্জি ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ প্রায় 8% বা 9%-এর কাছাকাছি ছিল, সেখানে আমাদের অ্যাজ অন 31st মার্চ 2025-এ আমাদের কিন্তু গ্যাপ অনলি 0.1%। ওকে। মানে এই ইলেকট্রিসিটি অ্যাক্টের পরে আমাদের কিন্তু ইলেকট্রিসিটি সেক্টরে হিউজ ডেভেলপমেন্ট হয়েছে। হুম আর যেখানে ইলেকট্রিসিটি অ্যাক্টের যেটা হয়েছে, ইনভেস্টমেন্টের প্রচুর পোর্শন এসছে কিন্তু প্রাইভেট সেক্টর থেকে। আগে ইলেকট্রিসিটি অ্যাক্টের আগে কিন্তু প্রাইভেট সেক্টরে তেমন কোনো ইনভেস্টমেন্ট ছিল না। হুম। এই ইলেকট্রিসিটি অ্যাক্টের জন্যই কিন্তু ফার্স্ট প্রাইভেট সেক্টর এখানে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করা শুরু করে। যেখানে 2002 এর পর্যন্ত ছিল অ্যারাউন্ড 10% থেকে 15%, সেখানে আজ এসেছে প্রায় 51% ইনভেস্টমেন্টই কিন্তু প্রাইভেট সেক্টর। আচ্ছা, ইনভেস্টমেন্ট যেটা বলছো, এটা কি শুধু জেনারেশনে নাকি সব, পুরোটা নিয়ে? পুরোটা নিয়ে? জেনারেশনেও রয়েছে, ট্রান্সমিশনেও রয়েছে, ডিস্ট্রিবিউশনেও রয়েছে। আচ্ছা আচ্ছা। তিনটে ক্ষেত্রেই প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টটা এসেছে। ওকে। আর ইলেকট্রিসিটি অ্যাক্টের পর সবচেয়ে বড় যেটা হয়েছে, ইন্ডিয়া কিন্তু ওয়ান গ্রিড এখন, আগে বিভিন্ন স্টেট ওয়াইজ গ্রিড ছিল, এখন কিন্তু ওয়ান নেশন ওয়ান গ্রিড হয়ে গেছে। মানে আমার কাশ্মীর থেকে কন্যাকুমারী, মানে ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ, টোটালটাই একটা গ্রিডের মধ্যে দিয়ে পাওয়ার ফ্লো হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এটা সুবিধা হচ্ছে যে মানে গ্রিড ইমব্যালেন্সের ব্যাপারটা থাকবে না। মানে তোমার যেখানে, অনেকটাই কমে গেছে। হ্যাঁ, ডিমান্ড যেখানে ধরো থাকছে সেখান থেকে, মানে জাস্ট টু ডাইভার্ট আউট, মানে সো দ্যাট ইয়োর প্রোডাকশন ডাজ নট সাফার। ইয়েস, যেটা আমাদের আগে ছিল, একটা ইমব্যালেন্সের মতন থাকতো একদম জেনারেশনের দিক থেকে এবং ট্রান্সমিশন। তো একদম। যেমন সাউথে যেমন প্রোডাকশন, ইলেকট্রিসিটি জেনারেশনটা কম, কিন্তু ইস্টার্ন রিজনে জেনারেশন বেশি। যার ফলে আগে যেটা হতো, সাউদার্নে যে ডিমান্ড সাপ্লাই গ্যাপটা ছিল, এখন ইস্টার্ন থেকে পাওয়ার ফ্লো সাউথে হয়ে যাচ্ছে, সেখানে ডিমান্ড সাপ্লাই গ্যাপটা কিন্তু কমে গিয়েছে। হুম হুম। তার মানে যেটা ইলেকট্রিসিটি অ্যাক্ট যেটা করেছে, মানে আপাতত যেটা আমাদের সাধারণ মানুষের মতন করে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে হচ্ছে যে একটা হচ্ছে যে আমাদের যে চাহিদা ছিল, সেই চাহিদাটাকে পূরণ করার জন্য যে রকমের ইনভেস্টমেন্ট, সেটা প্রাইভেট হোক সরকারি হোক, সেটাকে
ত্বরান্বিত করা হয়েছে, অবভিয়াসলি একটা ক্যাটালিস্ট একদম হিসেবে কাজ করেছে। একদম এবং অবভিয়াসলি প্রত্যেকটা ইনভেস্টমেন্টের পেছনেই যেই তোমার যে সার্ভিসেস গুলো দেওয়ার কথা একটা প্রাইভেট সেক্টর, একটা প্রাইভেট ক্যাপিটাল আনার জন্য তার তো একটা রেট অফ রিটার্নও দেখতে হবে। তো একদম তাদেরকে সেই সেই জায়গাটাতে একটা কমফর্ট লেভেল দেওয়া থেকে আরম্ভ করে, অ্যান্ড আমার যেটা মনে হয় তোমার কথা থেকে যেটা মনে হলো, ইট ইজ মোর ফোকাস নাও অ্যাজ আ ইনফ্রাস্ট্রাকচার। ইয়েস হয়তো আমরা এখনো কমোডিটির দিকে যেতে পারিনি, যেটা তুমি হ্যাঁ বলছিলে যে হুম ট্রেডের ব্যাপারটা। হুম হুম মানে দর্শকদের আমি একটু বলতে হয়তো জাস্ট কারেক্ট মি ইফ আই এম রং, মানে যেমন আমরা শেয়ার বাজারে বিভিন্ন শেয়ার বা এইসব কমোডিটি ট্রেড করে থাকি, বা যেমন মান্ডিতে আমরা বিভিন্ন ট্রেড অপশন হয়, সেরকমই যদি ইলেকট্রিসিটিকে আমরা ট্রেড হিসেবে দেখি, মানে একটা কমোডিটি হিসেবে দেখি, তার যদি ট্রেডিং হয়ে থাকে, মানে সেটা ফিউচার্স অপশনস এইসব গুলো হতে পারে, যেগুলো বিদেশে হয়তো হয়। হুম আমাদের দেশে এখনো সেই জায়গাটায় আমরা আসিনি, তার কারণ না সেই হচ্ছে জায়গায় আমাদের এখনো পৌঁছেনি কারণ আমাদের হয়তো টোটাল পাওয়ারে হয়তো 1% থেকে 2% আমরা ট্রেডিং করে থাকি ট্রেডিং, রাইট, রাইট। প্লাস হচ্ছে আহ, তুমি এটা আরেকটু ভালো বলতে পারবে, আমাদের যে পার ক্যাপিটা ইলেকট্রিসিটি কনজাম্পশন, যেটা ডেভেলপ নেশনস এর থেকে এখনো আমাদের অনেক, আমরা নিচে আছি আর কি, এখনো হুম সেই হিসেবে আমরা হয়তো হয়ে উঠতে পারিনি। তো হুম সেটাও একটা হয়তো ভবিষ্যতে আরো হয়তো আমাদের ক্যাপটিভ আরো ক্যাপাসিটি লাগবে, যখন আস্তে আস্তে এই ডেভেলপমেন্ট গুলো হবে, মানে যে হারে র্যাপিড আরবানাইজেশন হচ্ছে বা একদম ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যদি আমাদের অ্যাজ আ ম্যানুফ্যাকচারিং হাব আমাদের যদি হতে হয় ভারতবর্ষকে, যেটা মেক ইন ইন্ডিয়ার একটা কনসেপ্ট, তো একদম সেখানেও একটা প্রয়োজন থাকবে এটাকে আরো র্যাম্প আপ করার জন্য। হ্যাঁ যেমন আমাদের টার্গেট রয়েছে অল ওভার ইন্ডিয়া 2031-32-তে যেটা এখন আমাদের 500 গিগাওয়াট ক্যাপাসিটি ইনস্টল ক্যাপাসিটি রয়েছে সেটা প্রজেক্টেড টার্গেট হচ্ছে 900 গিগাওয়াট ক্যাপাসিটি। আচ্ছা। এটা তো গেল একটা তোমার কি বলবো ওভারঅল একটা ধারণা যে অ্যাক্ট আমাদের কি কি হেল্প করেছে। ঠিক তো এই যে তোমার ধরো আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে এই অ্যাক্টের একটা প্রভাব, যেটা মানে ধরো আমরা তো জাস্ট ইলেকট্রিসিটি কনজিউম করছি এবং তার একটা বিল আসছে, সেই বিলটা পেমেন্ট করছি। ঠিক তো এই যে এইটার সাথে কি ইলেকট্রিসিটি অ্যাক্টের কোন রকম কোনো প্রভিশন আছে, যেখানে হাউ ইট ইজ ম্যানেজড এবং হাউ বিলিং ইজ বিং ডান, যেটা সেটা যদি একটু একদম আমাদেরকে বলো। একদম এই ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003-তে সবচেয়ে বড় যেটা রয়েছে এখানে স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এবং সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনে সেট আপ হয়েছে। রেগুলেটরি কমিশনের কাজ কি, আমরা যে ইলেকট্রিসিটিটা কনজাম্পশন করি তার তো একটা বিল দেই, আমরা একটা সার্টেন রেটে বিল দিই। হুম, ইলেকট্রিসিটি অ্যাক্ট আসার আগে হুম, রেসপেক্টিভ যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো ছিল, স্টেট ডিসকম ছিল, তারা নিজেদের ট্যারিফ নিজেরাই করতো। সেখানে কোনো রেগুলেশন ছিল না, কোনো কন্ট্রোল ছিল না। সেখানে একটা অবভিয়াসলি ব্যাপার ছিল যে তার প্রফিট বেশি করার জন্য রেট বাড়াতে পারতো। কিন্তু এই রেগুলেটরি কমিশন আসার পর সেটা এরা প্রো কনজিউমার যারা করে কিনা এক্সাক্ট যা খরচা হয়েছে সেটাকেই রিইম্বার্স করার জন্য সেই ট্যারিফটাকে দিয়ে থাকে। সুতরাং এখন যে ট্যারিফে আমরা পেমেন্ট করি সেইটা হচ্ছে রেগুলেটেড ট্যারিফ। এটা যে কেউ যে ট্যারিফ চাইলো তাতে আমরা পেমেন্ট করলাম সেটা কিন্তু হয় না। এটা ইলেকট্রিসিটি অ্যাক্টের সবচেয়ে বড় একটা সুবিধা হয়েছে যে এরা প্রো কনজিউমার, কনজিউমারের জন্য সমস্ত আর বিভিন্ন কনজিউমার রাইটস রয়েছে। আমার অ্যাজ এ ইলেকট্রিসিটি কনজিউমার আমার কি রাইট আছে টোটাল সার্ভিস পাওয়ার, আমি অ্যাপ্লাই করলে কতদিনের মধ্যে কানেকশন পাবো, আমার ভোল্টেজ ইমব্যালেন্স হলে তার কি করণীয় আছে অ্যাজ এ ডিসকম, সেই সমস্ত কিছু প্রোভাইড করে ইলেকট্রিসিটি অ্যাক্ট। এবং এগুলো যদি ডিসকম ফেল করে এবং তার তৎক্ষণাৎ কিন্তু পানিশমেন্টেরও ব্যবস্থা রয়েছে ইলেকট্রিসিটি অ্যাক্টে। আচ্ছা। তার মানে
মানে বলতে চাইছে যে সেফ গার্ডিং কনজিউমার, যে কনজিউমার ইয়েস, যাতে ইয়েস। প্রতারিত না হয়, হ্যাঁ, এবং একটা মানে সে যে যে ধরনের ইলেকট্রিসিটি সে কনজিউম করছে, যতটা সে পরিষেবা পাচ্ছে, হ্যাঁ, সেই অনুযায়ী একটা রেগুলেটেড প্রাইস করা। একদম। তো কিছুটা হলেও বলতে পারো যে বিকজ ইলেকট্রিসিটি এখন নেসেসিটি একটা আইটেম, ইট ইজ ইয়েস। নট আ লাক্সারি অর আ কমফর্ট হুম, আইটেম, ইটস আ নেসেসারি। সো সবাই চাইবে, এবং নেসেসিটি মানেই হচ্ছে তোমার ডিমান্ড হচ্ছে কিছুটা হলেও ইনইলাস্টিক টাইপের হয়ে যায়। হুম, এইখানে এই মানে যে যেমন চাইতে পারে আর কি, তো সেইটাকে হুম, রেগুলেট করার জন্য যে হুম, প্রভিশন আছে সেটাও তোমার ইলেকট্রিসিটি অ্যাক্ট থেকেই আসছে, এবং একদম। সেই অনুযায়ী এটা করা হচ্ছে। এখানে যেমন ইলেকট্রিসিটি একটা রিসেন্ট যে চেঞ্জটা হয়েছে তাতে বলাই আছে যে কোনো কনজিউম আমার যদি ডিমান্ড সাপ্লাই গ্যাপও থাকে, তাহলে কিন্তু আমি তৎক্ষণাৎ লোডশেডিং করতে পারবো না। কনজিউমারের রাইট হচ্ছে 24/7 পাওয়ার পাওয়া, এবং তাকে দরকার পড়লে আমাকে এক্সচেঞ্জ থেকে পাওয়ার কিনে তাকে প্রোভাইড করতে হবে। এটাও, আচ্ছা, এই প্রোটেকশনটাও ইলেকট্রিসিটি অ্যাক্ট দিয়েছে। ওকে, ওকে। আচ্ছা, পাওয়ার মানে পাওয়ার এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া ওখান থেকে তুমি বলতে চাইছো যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেটাকে কেনা আর কি। হুম, হুম। অ্যান্ড দ্যাট উইল বি বট বাই ডিসকম, যারা আর কি ডিসকম। ডিস্ট্রিবিউশনে আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। মানে দর্শকদের জন্য বলে রাখি, ডিসকম মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি। টিউশন কোম্পানি। হুম। আর তো ডিভিসি, তুমি যে সংস্থাতে আছো, এটা তো আমি যতদূর জানি ইটস ইনটু ইনটু জেনারেশন অ্যাজ ওয়েল। তোমাদের তো মনে হয় ডিসকম তোমাদের কি আছে নাকি? হ্যাঁ, তোমরা কি ডিবিসি হচ্ছে ইন্ডিয়াতে একটা ইউনিক অর্গানাইজেশন, যেখানে তিনটে সেগমেন্টই রয়েছে: জেনারেশন রয়েছে, ট্রান্সমিশন রয়েছে, এবং ডিসকম রয়েছে। এবং হুম, ডিসকমটাও দুটো ডিসকম, একটা ঝাড়খণ্ডের জন্য, একটা বেঙ্গলের জন্য। আচ্ছা, ওকে। এবং এই ডিস্ট্রিবিউশনটা কি মানে আরেকটু জানতে চাইছি, এই যে ডিসকম যেটা ডিস্ট্রিবিউশন যেটা হয়, যেমন ধরো কলকাতায় সিএসি আমরা দেখি, আমাদের সিএসি বিল আসে। বাইরে একটু কলকাতার বাইরের শহরগুলোতে এসিবি মানে ওয়েস্ট হুম। বেঙ্গল ডাব্লিউবিএসিবি তোমার মিটার থাকে বা তাদের বিল আসে। তো এই ইজ ইট নেসেসারি যে এটা কি জিওগ্রাফিক মানে এরিয়া ভাগ করা আছে ডিসকমদের, মানে এইভাবে কি অ্যাক্টে অনুকরণ করা বা কিছু এরকম কি না, প্রভিশন? অ্যাক্টে যেটা রয়েছে, যে কেউ যে কোনোখানে ডিসকম পাওয়ার দিতে পারে, কিন্তু তার জন্য তার লাইসেন্স দরকার, তাকে সেটা অ্যাপ্লাই আচ্ছা, করতে হবে। প্যারালাল লাইসেন্সিং যেমন মহারাষ্ট্রে অ্যাভেলেবল, মহারাষ্ট্রে টাটাও রয়েছে, রিলায়েন্সও রয়েছে। হুম, অ্যাজ এ কনজিউমার সে টাটা বা রিলায়েন্স যে কারো কাছ থেকে পাওয়ার নিতে পারে। এটা আচ্ছা। মহারাষ্ট্রে এখন চালু আছে। তো এই লাইসেন্স কে দেয়? এটা কি স্টেট গভর্নমেন্টের এটা আন্ডারে? না, না, এটা দেবে হচ্ছে রেসপেক্টিভ রেগুলেটরি অথরিটি। স্টেটের আচ্ছা, ক্ষেত্রে স্টেট রেগুলেটরি, আর সেন্ট্রালের ক্ষেত্রে সেন্ট্রাল রেগুলেটরি আচ্ছা। অথরিটি। এবার এই যে তুমি সিইআরসি আর এসিআরসি যেটা বলছো রেগুলেশনের দিক থেকে, আহ, এইটার দিক থেকে কি কোথাও ওভারল্যাপিং কিছু হয়, বা এটা কি আমাদের মানে স্টেট ফেডারেল স্ট্রাকচার যেটা সেরকমই স্ট্রাকচার, নাকি হ্যাঁ, স্টেট এটা? ফেডারেল স্ট্রাকচার, যেসব অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাদের রেগুলেটরি অথরিটি হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি। আচ্ছা, আর প্রত্যেকটা ডিসকম, ইনক্লুডিং স্টেট যে জেনারেটর রয়েছে বা ট্রান্সমিশন রয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে স্টেট রেগুলেটরি অথরিটি। আচ্ছা, ওকে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে এই যে ধরো জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, তো তোমার এইখানে ইলেকট্রিসিটি অ্যাক্টের আন্ডারে যেটা আমরা নর্মালি দেখে থাকি অন্য সব জায়গাতে হয়ে থাকে, ধরো একটা ইনসেন্টিভাইজেশন স্কিম থাকে, যে সাপোজ আমি সেটা জানি না মানে এটা অ্যাপ্লিকেবল হয় কিনা, যেমন ধরো আগে আমরা খুব শুনতাম যে দের ইজ আ ট্রেমেন্ডাস ট্রান্সমিশন লস হ্যাপনিং, যে বা অনেক সময় ডিস্ট্রিবিউশনের লস অনেক সময় হতে পারে সেখান থেকে, এবং সেটা হয়তো কিছুটা হলেও আমাদের যে ভ্যালুয়েবল ইলেকট্রিসিটি আমরা তৈরি করছি সেটা আলটিমেট ইউজে আসছে না। তো এখানে কি কোনো এরকম ইনসেন্টিভাইজেশন, কোনো অ্যাপারেটাস মেকানিজম বা কিছু আছে উইদিন দি ইলেকট্রিসিটি অ্যাক্ট টু রিডিউস দিস সর্ট অফ? ইলেকট্রিসিটি অ্যাক্টে অ্যাজ সাচ কিছু নেই, কিন্তু বিভিন্ন স্টেট গভর্নমেন্ট যারা করে বা রেগুলেটরে যখন ট্যারিফ ডিটারমাইন করে, তারা একটা লস পার্সেন্টেজ ফিক্স করে দেয়। হুম, এর তার ওপরে যদি ক্রস করে যায় কোনো ডিসকমের লস, তাহলে সেটা সেই ডিসকমকে বিয়ার করতে হবে, যেটা তার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লস। সুতরাং প্রত্যেক ডিসকম অবশ্যই চাইবে সেই যে টার্গেটটা ফিক্স করা আছে তার নিচে রাখার জন্য। ওকে, ওকে। তাহলে এইবার ধরো আমি, ইফ আই এম আ জেনারেটর, আমি আই এম ইনটু জেনারেশন, লেটস সে আমি শুধু ইলেকট্রিসিটি জেনারেশন করে আমি গ্রিডে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ট্রান্সমিশন হচ্ছে, তারপর ডিসকম নিয়ে নিচ্ছে আর কি।
তো আমার যে রেটে আমি জেনারেট করছি এবং যে রেটটাতে আলটিমেটলি কনজিউমার, যেমন ইট ইজ লাইক জাস্ট লাইক আ গুড মুভিং ফ্রম ম্যানুফ্যাকচারার টু দি হোলসেল সাপ্লায়ার টু দি রিটেল অ্যান্ড দেন টু দি কনজিউমার, একই একই রকমই আমরা ধরে নিতে পারি। তো সেইখানে তুমি যেটা বলছো যে এই যে ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন যেটাকে ফিক্স করে দিচ্ছে যে একজন ক্রেতা কত ইউনিট দাম দেবে আর কি একটা ইউনিটের জন্য, সেটা আমরা কিছুটা বলতে পারি ওই ম্যাক্সিমাম রিটেল প্রাইস কম্পারিজনে ওরকমই আর কি, যেটা ফিক্স করা থাকে। বাট ইজ ইট পসিবল ফর আ ডিসকম যে ধরো এখানে রেগুলেটরি অথরিটি বললো যে প্রত্যেক ইউনিট সাপোজ করো 10 টাকা সিলিং করে দিল আর কি, বা এর বেশি তুমি নিতে পারবে না। এটার মানে কি তাই যে সে 10-এর উপর তো সে যাবেই না, সে কি নিচে থাকতে পারে? এটা এরকম কি কোনো প্রভিশনিং বা কমার্শিয়াল কোনো অ্যাঙ্গেল থাকে অ্যাক্টের হ্যাঁ, মধ্যে? ট্যারিফটা হচ্ছে সিলিং ট্যারিফ, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ট্যারিফ। এবার কোনো আচ্ছা। ডিসকম চাইলে তার থেকে রিডিউস রেটে নিতে পারে, কিন্তু সেই ট্যারিফে একটা কথা বলা থাকে, এই যে হুম। রিডিউস রেটে বিক্রি করার জন্য যে লসটা হবে, সেটা কিন্তু কোনো কনজিউমারকে পাস অন হবে না, সেটা আচ্ছা। সেই ডিসকমের নিজস্ব ফাইন্যান্সিয়াল থেকে কেটে যাবে। সুতরাং সেই লসটা সেই ডিসকমকেই বিয়ার করতে হবে। ওকে। সুতরাং জেনারেলি কোনো ডিসকম সেই সিলিং ট্যারিফের নিচে জেনারেলি করে না। হুম, হুম। তার মানে একটা সময় আসতে পারে যখন হয়তো মেবি মাল্টিপল লাইসেন্স হলে একটা। হ্যাঁ, মাল্টিপল লাইসেন্স হলে হতে পারে, কম্পিটিশনের জন্য হতে পারে। খুব দারুণ, মানে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং আর কি। বাট এবার আমাকে একটু বলো যে রিনিউয়াল এনার্জি এই যে ব্যাপারটা, মানে যেটা আমরা খুব এখন বলছি যে উই উড বি মুভিং ইনটু গ্রিন এনার্জি, রিনিউয়াল ফর্মস অফ এনার্জি। তো সেইখানে ইলেকট্রিসিটি অ্যাক্টের প্রভিশনিং বা এটাতে গ্রিড প্যারিটি এক্সেট্রা এইগুলোকে কিভাবে ফোকাস করা হচ্ছে আর কি? এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের 2047-এর মধ্যে আমাদের নেট জিরোতে পৌঁছতে হবে। নেট মানে জিরো আমাদের মানে? নেট জিরো মানে কোনো কার্বন এলিমিনেশন হবে না, আচ্ছা। এমিশন হবে না। কারণ আমাদের টোটালটাই তখন রিনিউয়েবলের দিকে চলে যেতে হবে, কারণ কার্বন মেনলি হচ্ছে থার্মাল থেকে আসে। হুম। থার্মাল পাওয়ার সমস্তই কিন্তু বন্ধ করতে হবে, সুতরাং আমাদের টোটালটাই রিনিউয়েবলের দিকে শিফট করতে হবে। আচ্ছা। সেজন্য গভর্নমেন্টের এখন হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন যে ডিসকম রয়েছে, ডিসকমের সাপ্লাইয়ের ক্ষেত্রে বিভিন্ন টার্গেট দেওয়া আছে, যে প্রত্যেক বছর করে তার রিনিউয়েবল টোটাল যে সে পাওয়ার সাপ্লাই করবে, তার সার্টেন পার্সেন্টেজ অবশ্যই রিনিউয়েবল হতে হবে। এবং সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 2047-এর মধ্যে 100-এ পৌঁছতে হবে, এই টার্গেট দেওয়া আছে। সুতরাং এই রিনিউয়েবল করার জন্য দরকার হচ্ছে বিভিন্ন ইনভেস্টমেন্ট, কারণ রিনিউয়েবল প্রজেক্টগুলো না আসলে এটা তৈরি হবে। সেই জন্য গভর্নমেন্টের কিছু ইনসেনটিভ স্কিম দেওয়া রয়েছে। হুম। যেমন কেউ যদি রিনিউয়েবল প্রজেক্ট, বিশেষ করে সোলার পাওয়ার বা উইন্ড পাওয়ার কেউ সেট আপ করে, এটা 2025-এর জুন পর্যন্ত ছিল, হুম। যে তাহলে তার ট্রান্সমিশন চার্জটা দরকার নেই, ট্রান্সমিশন চার্জ ছাড়াই সে পাওয়ারটাকে পুশ করাতে পারবে গ্রিডে। একটা ইনসেনটিভ স্কিম ছিল। তারপর বিভিন্ন ট্যাক্সেরও স্কিম রয়েছে, যে ইনসেনটিভ পাওয়া যাবে ট্যাক্সে করে। আজ আমাদের প্রায় যে টোটাল ইনস্টল ক্যাপাসিটি 500 গিগাওয়াট হয়েছে, তার মধ্যে প্রায় 235 গিগাওয়াট কিন্তু রিনিউয়েবলেই রয়েছে। সুতরাং আচ্ছা। একটা রিনিউয়েবলের দিকে বিশাল ইনভেস্টমেন্ট আসছে এবং ভবিষ্যতেও আসবে, এবং আমাদের টোটালটাই শিফট করে যেতে হবে রিনিউয়েবল। আচ্ছা, এইখানে যে 235 বলছো, তার মানে নিয়ারলি অ্যাবাউট 50% এর জাস্ট একটু নিচে আর কি, অ্যারাউন্ড 50%। অ্যারাউন্ড 50%। তো আর যেটা তোমার এই যে নিউক্লিয়ার নিউক্লিয়ারের থ্রুতে যে নিউক্লিয়ার এনার্জি, এটা কি আমরা কি ইজ ইট কনসিডার্ড এজ আ রিনিউয়াল? নো, অর না, ইজ ইট? নিউক্লিয়ার ইজ নট কনসিডার্ড এজ রিনিউয়েবল। ওকে। সো অনলি সোলার, উইন্ড, এই অ্যান্ড এই হাইডেল। হাইডেল, হাইডেল। এইগুলোকে আমরা কনসিডার করব হ্যাঁ, অ্যাজ আ তোমার রিনিউয়েবল। রিনিউয়াল এনার্জি। ওকে। তো এইখানে যদি হতে মানে এই যে ব্যাপারটা, ধরো রিনিউয়েবল উপরে টেকনোলজি আমাদের যেটা এসকার আছে আস্তে আস্তে ম্যাচিওর করেছে এবং এগুলো করছে। তো তোমার মতে তুমি কি দেখছো, মানে যে 235 জবে থেকে ধরো এখন 235 হয়েছে, সো উই হ্যাভ গট অ্যারাউন্ড অ্যানাদার 20 ইয়ার্স অড, এই 25 বা 22 ইয়ার্স আমি বলবো, যে 247 যেটা তুমি বলছো।
তো সেইখানে এইটা করার জন্যে ইজ দেয়ার এনি সর্ট অফ আ অ্যাক্টের মধ্যে কি কোথাও কোনো আ চেঞ্জেস করা হয়েছে যখন এই টার্গেটটা ফিক্স করা হচ্ছে? হ্যাঁ, অ্যাক্টে তো চেঞ্জ করাই হয়েছে। যে বললাম যে টার্গেট গুলোকে ফিক্স করে দেওয়া হয়েছে, যে যে এখন বিভিন্ন রকম এসছে রিনিউয়েবল কনজাম্পশন অব্লিগেশন, যারা বড়, বড় ইন্ডাস্ট্রি রয়েছে তাদেরকেও এটা ম্যান্ডেটরি করা হয়েছে। তারা যতটা ইউনিট কনজাম্পশন করবে তার সার্টেন পার্সেন্টেজ রিনিউয়েবল হতেই হবে। সিমিলারলি রিনিউয়েবল আরজিও, রিনিউয়েবল জেনারেশন অব্লিগেশন, মানে যেসব জেনারেশন কোম্পানি রয়েছে তার যে টোটাল জেনারেশন ক্যাপাসিটি, তারও বলা আছে সার্টেন পার্সেন্টেজ রিনিউয়েবল হতেই হবে। এইভাবে টার্গেট দিয়ে সেটাকে ম্যান্ডেটরি করা আছে। কারণ ওয়ান্স যদি সবাইকে বলে দেওয়া হয় হ্যাঁ রিনিউয়েবল, এখন রিনিউয়েবল সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সোলার এনার্জিটা আমরা রাতে পাই না। সুতরাং রাতে আমাকে এখনো পর্যন্ত থার্মাল বা নিউক্লিয়ার থেকে পাওয়ার নিতেই হবে। তো সেই জন্য এখন যেটা চলছে সেটা হচ্ছে ব্যাটারি স্টোরেজে প্রচুর রকম ইনভেস্টমেন্ট করার জন্য গভর্নমেন্ট বিভিন্ন স্কিম নিয়ে এসছে, বিভিন্ন রকম ইনসেনটিভ, সাবসিডি এগুলো প্রোভাইড করছে, যা তৈরি করা মানে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারার হয়ে সেগুলো যাতে তৈরি করা যায় এবং হুম। সেগুলো সেট আপ করা যায়। ব্যাটারিটা হবে কি দিনের বেলায় চার্জ হলে রাতের থেকে আমি সেখানে পাওয়ার পাবো। মানে তারপর রিনিউয়েবল। স্টোরেজের হিসেবে আরকি এটা। হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন রকম ইভি ভেহিকেলের জন্য গভর্নমেন্ট ইনসেনটিভ দিয়ে আছে, যে ইভি ভেহিকেল যত বেশি হবে তত বেশি ইলেকট্রিক সিটি কনজাম্পশন বাড়বে, সেগুলো রিনিউয়েবল হবে। যেমন স্টিল রাইট। সেক্টরে একটা করা হয়েছে গ্রিন সেস। সেটা যদি কোনো ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি যদি রিনিউয়েবল পাওয়ার থেকে স্টিল তৈরি করে, হুম। সেটা ইউরোপিয়ান মার্কেটে একমাত্র সেইটাই বিক্রি হয়। এখন যে থার্মাল পাওয়ার থেকে তৈরি স্টিল জেনারেলি ইউরোপিয়ান মার্কেটে খুব কম্পিটিশনে পড়ে গিয়েছে। রাইট। এইটা তুমি যেটা বলছো আমরা একটা আরেকটা এরকম একটা আলোচনাতে একজনের সাথে কথা হচ্ছিল মানে আমি দর্শকদেরও বলতে চাইবো ওই ভিডিওটা লিংক আমি দিয়ে রাখবো। সেটা হচ্ছে এই যে তোমার এখন তো আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারিতে স্টোরেজ এইগুলো বেশি হচ্ছে। সো লিথিয়াম ইজ ভেরি কস্টলি এবং সাপ্লাই চেইন কনস্ট্রেন্ট আছে হুম বিকজ অফ চায়নাস ইনফ্লুয়েন্স। হুম হুম তো হুম। সেইখানে কিছু কনসেপ্ট আসছে বা কিছুটা ম্যাচিউরও করেছে এইগুলো, যেমন যেমন ধরো সোডিয়াম আয়ন ব্যাটারি, সোডিয়াম হ্যাঁ ব্যাটারি হ্যাঁ। এইটার উপর কাজ চলছে হুম আর কি। হুম আর তো এইখানে যেটা মানে বিশেষজ্ঞ যারা যাদের সাথে কথা হচ্ছিল তারাও বলছিল যে যেমন আমরা একটা সোলার মিশন করেছিলাম আর কি, যেখানে আমার প্রথম টার্গেট ছিল 1 গিগাওয়াট সোলার পাওয়ার জেনারেট করা when we started মেবি 2001 থেকে নাগাদ, যখন থেকে এই থ্রাস্টটা হয়েছিল ডিউরিং দি ইউপিএ ফার্স্ট রুল আর কি। তো তখন থেকে এইরকমই একটা মিশন যেটা আমাদের দরকার, যার জন্য যেটা তুমি বলছো আর কি রাতের বেলা যে আমাদের ডিপেন্ডেন্সিটা এখনো যায়নি বিকজ অফ দিস, সো উই রিকোয়ার আ সার্টেন মিশন প্রোগ্রাম অন দ্যাট সোডিয়ামের উপর বা অ্যাবসলিউটলি। কোনো কোনো একটা, হুম। যেটার যেটার থেকে আমরা হয়তো এই যে টার্গেট যেটা ফিক্স করা হয়েছে আর কি সেটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আর কি মেবি ইট উইল বি ইউজফুল। সো দিস ইজ হোয়াট উই আর লুকিং ফরওয়ার্ড আর কি, সানরাইজ ইয়েস। সেক্টর যেখানে এই টেকনোলজি এটা আমাদের দরকার, মানে ওয়ে ওয়ে কামিং ব্যাক ফ্রম লিথিয়াম। আর সব থেকে বড় যেটা হচ্ছে লিথিয়াম ইজ ভেরি কম্প্যাক্ট, বাট ফর আ সোলার ফার্ম যেখানে সেখানে স্পেস কনস্ট্রেন্ট ইজ নট দেয়ার অ্যাজ সাচ। হুম সেইখানে সোডিয়াম এই ব্যাটারি গুলো চলতেই পারে, উই ক্যানট হ্যাভ আ সোডিয়াম আয়ন ব্যাটারি ইন আওয়ার মোবাইল বা হুম। গাড়িতে, বাট ওখানে এখন হয়তো সেই জায়গাটা আমাদের আছে। তো অবভিয়াসলি মানে দারুণ লাগলো তোমার সাথে এই কথাটা বলে, এই আলোচনাগুলো করে। বাট আমি আরেকটা যেটা চাইবো, যেহেতু আজকে সময় কম আমাদের, তোমার সাথে আরেকদিন বসতে এবং অবশ্যই। সেইখানে আমরা একটু আলোচনা করব ধরো একটু হিসেব বুঝে নেওয়া, মানে জেনারেশন কস্ট, তার সাথে কি করে আমাদের টোটাল তোমার এই রেগুলেটরি কস্ট বা যে স্ট্রাকচারটা সেটা কতটা কিভাবে ফিক্স হচ্ছে, ডাইনামিজমটা কিভাবে হচ্ছে, কতদিন অন্তর অন্তর এইগুলো চেঞ্জ হতে পারে নাকি এটা লেজিসলেশন দরকার, এই যে ব্যাপারগুলো জানা এবং হাউ টু সেভ ইলেকট্রিসিটি, দ্যাট উইল বি আ মোর সর্ট অফ থিং দ্যাট উই নিড টু ডিসকাস, যেটা দরকার আর কি সেভ ইলেকট্রিসিটি এবং হাউ টু, যেটা হয়তো কিছুটা হলো আমি অন্য জায়গাতে সাউথে তুমি হয়তো দেখেছো, আমাদের এখানে পশ্চিমবঙ্গে একটু হয়তো কম,
মানে ওখানে কিছু জায়গা আছে যেখানে ধরো নিজেরাই সোলার প্যানেল বসাচ্ছে বাড়িতে এবং দে হুম, আর অ্যাকচুয়ালি গিভিং ব্যাক টু দ্য গ্রিড। গ্রিড। এই যে এই টেকনোলজি বা এই কনসেপ্ট গুলো এইগুলো নিয়ে একটু ডিসকাস হ্যাঁ, করার দরকার একে আছে। বলা হয় প্রো প্রো কনজিউমার, সেই কনসেপ্টও এসেছে এখন। কারেক্ট, কারেক্ট। তো এই কয়েকটা জিনিস নিয়ে আরেকটা মেবি একটা এপিসোডে হয়তো হবে না। ঠিক, ২ টো এপিসোড আমরা করতে পারি এবং দ্যাট ঠিক। উইল বি আ মানে বোঝা যাবে যে ব্যাপারটা তাহলে কোন দিকে যাচ্ছে। এবং যাই হোক তোমার সাথে আজকে কথা বলে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ ফর অল দিস ইনফরমেশনস, ভেরি ইম্পোর্টেন্ট থ্যাংক থিংস। থ্যাংক ইউ, থ্যাংক আর ইউ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন বা কোনো রকম কোয়েরি বা ক্লারিফিকেশন কিছু যদি থাকে আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমেল আইডি দেওয়া আছে সেখানে আপনারা পাঠাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর সঠিক উত্তর আপনাদের কাছে পৌঁছে দিতে। এবং কোনো রকম প্রশ্ন যদি থাকে আমরা সম্রাটের সাথেও কথা বলে অবশ্যই, সেগুলোর সাথে অবশ্যই। আমরা সেগুলো আপনাদের পাঠানোর চেষ্টা করব। এবং ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন আর একটা লাইক বাটনে প্রেস করে রাখবেন সো দ্যাট উই অলসো ফিল এনার্জাইজ টু ডু আদার এপিসোডস অন দিস গ্রাউন্ড। তো সম্রাটকে আজকের মতন আমরা ছাড়ছি, তবে একটা জিনিস আমরা যেটা সম্রাটের থেকে উই হ্যাভ টেকেন আ ওয়ার্ড যে আবার দেখা হবে আবার এবং এই পয়েন্টগুলো নিয়ে আরো ডিসকাশন আমরা করবো আর কি। সো থ্যাংক ইউ সো মাচ সম্রাট, খুব থ্যাংক ভালো ইউ। থেকো আর শুভ নববর্ষ ওয়ান্স হুম, এগেন। আবার থ্যাংক ইউ, শুভ নমস্কার। নববর্ষ।